এই ইউটিউবে হিন্দি ক্লাস করাতে চলেছি। তো আমাদের হিন্দি ক্লাসগুলো মূলত সেন্ট্রালের সব পরীক্ষার মধ্যেই কাজে লাগবে। যেমন হচ্ছে ধরে নেন আপনার এসএসসি হয়ে দাঁড়ান এক সেকেন্ড। যেমন এসএসসি জিডি, অগ্নিবীর, টিএ আর্মি, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স বা ইন্ডিয়ান নেভি, এগুলো সবগুলোতেই আপনাদের হিন্দি ক্লাস যথাযথ থাকে। যেহেতু আপনাদের বেশিরভাগ স্টুডেন্টগুলি বাংলা মিডিয়ামে পড়া, তো তাদের হিন্দি শিখতে বা হিন্দি চিনতে খুবই অসুবিধা হয়, যার কারণে একদম হিন্দিটা আমি স্টার্ট করছি একদম বেসিক থেকে, যাতে আপনারা সব বর্ণমালাগুলো বা সব অক্ষরগুলো ভালো করে চিনতে পারেন এবং হিন্দিটাকে একদম ভালো করে গোড়া থেকে বুঝতে পারেন। তো হিন্দি ক্লাসের আমার হচ্ছে প্রথম বিষয় হচ্ছে যেটা হচ্ছে সংজ্ঞা। এটাকে স বলা হয়। স, এটা হচ্ছে জ্ঞা, সংজ্ঞা, যেটাকে দুটো একসাথে মিলে হয়ে যায় সংজ্ঞা। এটাকে এভাবেও লেখা যায়, এবার এভাবেও লিখতে পারা যায় সেটা। তো আচ্ছা, নেক্সট ক্লাস। আমাদের ইউটিউব ক্লাসের সাথে সাথে আমরা 1 তারিখ থেকে লাইভ ক্লাসও ক্লাস করাতে শুরু করব। তো আপনারা যারা যারা ভর্তি হতে চান বা আমার কাছ থেকে পার্সোনালি শিখতে চান, যে এভাবে কি আরো ডিটেলসে শিখতে চান, তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তাহলে কি আমাদের আরো আপনাদের শিখতে সুবিধা হবে। তো আমরা নেক্সট ইয়েটা শুরু করি বর্ণে। হিন্দি আগে সংজ্ঞা শেখার আগে আগে আমরা শুরু করব যে বর্ণ কাকে বলে, কারণ আমাদেরকে তো আগে আলফাবেটস গুলো চিনতে হবে, তারপরে আমরা তার ডিটেলসে বা তার গভীরে যেতে পারবো। তো আমাদের হিন্দি ব্যাকরণে প্রথমে হচ্ছে কি বর্ণ। বর্ণ মানে কি হচ্ছে অ্যালফাবেটস। তো অ্যালফাবেটস কাকে বলে? এখানে যেমন লেখা আছে হিন্দি, তো এটা হচ্ছে হিস্সি, যেটা আমরা বাংলাতে লিখি হিস্সি। এটা হচ্ছে হিন্দি। তো হিন্দি ভাষাকে এক অক্ষর কো বর্ণ कहते हैं। এটা হচ্ছে ভাষা। ভাষাকে এক অক্ষর কো মানে ওয়ান অ্যালফাবেট। তাহলে আমরা যদি কোনো অ্যালফাবেটকে বলি হিন্দি ভাষাতে, সেটাকে বলা হয় বর্ণ। এবং वर्ण कहते हैं और इन अक्षरों के समूह को वर्णमाला कहते हैं। মানে এই অক্ষরদের সমূহটাকে বা গ্রুপ অফ ওয়ার্ডস কে বলা হয় বর্ণমালা। যেমন আমরা ইংলিশে জানি যে এ লেটার যেটা আছে ইংলিশ অ্যালফাবেটে, তাকে বলা হয় বর্ণ। বর্ণ মানে হচ্ছে যে কোনো একটা সিঙ্গুলার পয়েন্ট বা সিঙ্গুলার লেটার, যেমন হচ্ছে বর্ণকে বলা হয় যে কোনো একটা সিঙ্গুলার লেটার। ঠিক আছে? এবং যে ওয়ার্ডের যে গ্রুপসটা আছে, যেমন এ টু জেড, যে বর্ণের যে গ্রুপটা আছে সেটাকে বলা হয় বর্ণমালা। মানে বর্ণমালা হচ্ছে তাহলে গ্রুপ অফ ওয়ার্ডস। তো হিন্দি ব্যাকরণে এটাকে ধ্বনিও বলা হয়। ধ্বনি মানে হচ্ছে যেটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস যেটা ধরছে সেটাকে ধ্বনিও বলা হয়। যেমন এটা ধরে নেন, তারপরে বলি আমাদের যে লাইভ ক্লাসটা আছে সেই লাইভ ক্লাসটা শুরু হবে কিন্তু 1 তারিখ থেকে। তো যারা 1 তারিখ থেকে আমাদের কাছে থেকে ভালো করে ইম্পর্টেন্ট যেগুলো এক্সাম আছে সেগুলোর হিন্দি পার্টটা শিখতে চাও, তাহলে 1 তারিখ থেকে এই নাম্বারে যোগাযোগ করো এবং এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। এই নাম্বারে ডেসক্রিপশন বক্সে এটার পুরো ডিটেলস দেওয়া থাকবে। আপনারাও লাইভ ক্লাস ইউটিউব ক্লাস থেকে এই নাম্বারটা আপনারা দেখে নিতে পারবেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে হিন্দি বর্ণমালা। হিন্দি বর্ণমালাতে কুল 52 वर्ण होते हैं। হিন্দি বর্ণমালা মানে হচ্ছে হিন্দির যে গ্রুপ অফ ওয়ার্ডসটা আছে বা অ্যালফাবেটস এর যে গ্রুপস আছে সেটাতে কুল 52 মতলব 52, কয়টা ওয়ার্ড থাকে? 52টা ওয়ার্ড থাকে। যেখানে যেগুলো এই প্রকারের আছে, যেমন হচ্ছে আতে কি হয়? আ, এইভাবে লিখতে হয় আ। এবার আতে কি হয়? अनार হতে পারে, আতে হচ্ছে अमर হতে পারে। তো এটা কে লিখি আমরা এইভাবে, লিখলাম, এই সঙ্গে যেটা দেওয়া থাকবে, সঙ্গে যেটা দাড়ি দেওয়া থাকবে সেটাকে আমরা বলি। আর যেটা হয়, এইভাবে হয়, এটা হচ্ছে এটা ছোট যেটাকে আমরা বাংলায় বলি ছোট
এবং যদি আমি বড় ই লিখি তাহলে এইভাবে দিয়ে এটা মাথা দিয়ে এইভাবে দিতে হয়, সেটাকে বলা হয় বড় ই। তারপরে হচ্ছে উ, ছোট উ, এইভাবে ছোট উ, এটাকে বলা হয় ছোট উ। এবার হচ্ছে আবার বড় উ, এইভাবে দিয়ে বড় উ এর মাঝখানে এইখান পেট থেকে এটা একটা বেরিয়ে আসে, এটাকে বলা হয় বড় উ। তারপরে হচ্ছে রি, এইভাবে দিয়ে এইভাবে এটাকে রি, এটাকে রি বলা হয়। এবং রি এর পরে আসে এ, এ, এটাকে এ বলা হয়, এটাকে। তারপরে হচ্ছে ঐ, এটাকে ঐ বলা হয়। এবং তারপরে আসছে আপনার ও, ওকে আমরা লিখবো অ এর মতোই লিখবো, কিন্তু ওতে উপরে একটা এরকম ছাতার মতো বের করে দেবো, সেটাকে ও বলা হয়। তারপরে আসছে ও, এই ও এর মধ্যেই যদি আমি একটার জায়গায় দুটো বের করে দিই তাহলে এটা হয়ে যাবে ও। তারপরে আং, আং এর মধ্যে শুধু মাথার মধ্যে একটা এরকম করে টিপ যদি থাকে তাহলে এটাকে বলা হবে আং। আ হচ্ছে কি ও, ও আং এর মতো, কিন্তু এটা হচ্ছে মাথায় থাকবে না, এটা সাইডে থাকবে দুটো টিপ, তাহলে এটা হচ্ছে আং। আচ্ছা, এবার হচ্ছে আমরা আং অ শিখলাম, এরপরে আমরা শিখবো যে ক খ কিভাবে লেখে। ক, এটাকে বলা হয় ক, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে ক। যেটা ক হয়, যে আমরা বাংলায় যেমন উচ্চারণ করি তো সেমন করে এটাকে কিন্তু একটু ভিতর থেকে আওয়াজটা বের করতে হবে, যেটা যাতে কি হিন্দি উচ্চারণটা যেটা বেরিয়ে আসে। যেমন আমরা বাংলায় বলি ক, তো এটা হিন্দিতে হবে ক। যেমন হচ্ছে খ বলি আমরা যেমন বাংলায় যে খ, এটাকে হিন্দিতে হবে খ। তো সেভাবে ক কে আমরা লিখবো এভাবে, এখানে মাঝখানে দিয়ে এইভাবে একটা বের করে দিব, এটাকে বলা হবে ক। এভাবে খ কেমন করে লিখবো, খ লিখবো হচ্ছে এইভাবে বের করে দিয়ে এইভাবে এখানে একটা ব্যাগ, এটা হয়ে যাবে খ। তারপরে গ লিখবো এভাবে মাঝখানে দিয়ে এভাবে বের করে দিয়ে, এটাকে গ লিখবো আমরা। তারপরে হচ্ছে ঘ, ঘ আমরা যেমন করে লিখি এইভাবে ঘ, ঘ। তারপরে ইয়া, ইয়া এখানে একটা ফোঁটা হবে, এখানে মাঝখানে এস, উপরে ডান্ডি, আর মাঝে ফোঁটা একটা, এটা হবে ঘ, ইয়া। তারপরে হবে, তারপরে যদি আমরা লিখি যেমন হচ্ছে চ, তো এটা হচ্ছে চ, চকে লিখবো আমরা নর্মালি এইভাবে, এভাবে বের করে দিয়ে বাটির মতো করে একটা বের করে দেবো, বাটি এবং হ্যান্ডেল, তো সেটা হয়ে গেল চ। তারপরে হচ্ছে ছ, ছ, তারপরে এটাকে লেখা হবে জ করে, জ, এভাবে বের করে দিয়ে এই চটাকেই হ্যান্ডেলটাকে উল্টে দিলে, যদি আমরা উল্টে দিই তাহলে সেটাকে জ বলা হবে। তারপরে হবে ঝ, এভাবে বের করে দিলাম, এই এখান থেকে একটা ডাড়ি বেরোবে, এটা হয়ে গেল আমাদের ঝ। তারপরে ইয়া, ইয়া হবে কি এরকম ছোট্ট একটা বাটি, এর সাথে এভাবে একটা ডান্ডি, সেটা হয়ে গেল ইয়া। তারপরে হচ্ছে ট, টতে যেমন টেবিল, তো ট, ট এভাবে এই বাটিটাকেই আমরা জাস্ট উল্টে উপর দিয়ে নামিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল ট। তারপরে হবে ঠ, এবার ঠ যদি লিখি আমরা এরকম, ঠ মনে রাখবে সবসময়, একটা উপরে লাইন থেকে নিচে একটা বল বেরিয়ে আসলো, এটাকে বলা হবে ঠ। তারপরে হচ্ছে ড, এবার ড কি লিখবো, ড হচ্ছে, ড হচ্ছে এইভাবে, এভাবে এরকম করে লিখে দিলাম, এটা হচ্ছে ড। তারপর ড এর জায়গায় এবার ড দিয়ে ডামরু, যেটা হচ্ছে শিব ঠাকুরের হাতে থাকে, তো ড দিয়ে ডামরু। এবার যদি লেখাই আমরা ঢ, তাহলে ঢ দিয়ে এইভাবে দিয়ে এভাবে গোল দিয়ে এটাকে এভাবে টেনে দেবো, এটা হচ্ছে ঢ, ঢতে ঢোলক। এবার হচ্ছে না, না, নাতে নাগিন, তো এটা হচ্ছে না, মূর্ধন্য। তারপরে হচ্ছে ত, ত হচ্ছে এইভাবে, এইভাবে ওই বাটি, এই যে আমরা যেমন করে চ লিখেছি সেই বাটিটাকে যদি উল্টো দিক দিয়ে আমি লিখি আর এটাতে ইয়ে করে দিই তাহলে এটা হয়ে গেল ত। তারপরে ত এর পরে থ, এভাবে থ, তো আমরা যেমন বাংলায় অন্তঃস্থ লিখি তেমন থ। তারপরে হচ্ছে দ, দ দিয়ে
তারপরে দ দ এভাবে এইভাবে বাটির সাথে এখানে একটা পেঁচিয়ে দেবো, তাহলে এটা হয়ে গেল দ। দ এর পরে তারপরে লিখবো হচ্ছে ধ। ধ এইভাবে দিয়ে এইভাবে দিতে হবে। ধ আর ছয়ের মধ্যে কখনো মিক্স আপ করবে না, তখন ছয়ের মধ্যে কিন্তু ইয়ে আছে, এইভাবে দিয়ে এইভাবে দিয়ে এইভাবে দিলাম, এখানে একটা দাড়ি হবে। এই দাড়িটা এই দাড়িটা আর হচ্ছে ধয়ের মধ্যে যে এই দাড়িটা, এই দাড়িটা এটা কিন্তু সবসময় মনে রাখবে, কারণ ছয়ের দাড়ি এটা কিন্তু এখানে দাড়ি থাকে আর এটা এখান থেকে বেঁকে যায়, যেমন এই যে এখানে লেখা আছে এই যে এই জিনিসটা। আর ধয়ের মধ্যে এই জিনিসটা কিন্তু থাকে না, যেটা হচ্ছে পুরোটা থাকে। তাহলে চ আর ছ আর ধ কিন্তু এই জিনিসটাকে আমি যদি সরিয়ে দিই, এই জিনিসটাকে আমি যদি সরিয়ে এই জিনিসটাকে আমি যদি সরিয়ে দেই, তাহলে দুটোই কিন্তু একই রকম দেখতে হবে। এটা আমাদেরকে ডিফারেন্সিয়েট কিভাবে করে বা নিজেকে আলাদা কিভাবে করে, যে এখানে এই জিনিসটা গোল আছে, তার সঙ্গে একটা দাড়ি আছে, কিন্তু এখানে এই জিনিসটা পুরোটাই গোল আছে, যাতে কি এর মধ্যে কোনো দাড়ি নেই, যাতে আমি বুঝতে পারি যে ছ কোনটা ধ কোনটা। ঠিক আছে, তারপরে আসবে হচ্ছে না। নাতে নেভলা। নেভলা নেভলা যদি লিখি নে ভ আর লা, লা করে লা, নেভলা। নেভলা মানে হচ্ছে যারা ওই নেভলা সাপ, সাপ যেগুলো খায়, তো নেভলা। পতে এই যে প, এই জিনিসটাই আছে কিন্তু কোথায় গেল, হ্যাঁ এই জিনিসটাই আছে, কিন্তু এটাকে ঘুরিয়ে দিয়ে জয়েন্ট করে দিতে হয়, তাহলে এটা প। ঠিক আছে, তো প হয়ে গেল। পতে পোপট। কাউকে যদি তুমি বোকা বানাও তাহলে সেটা তাকে বলা হয় পোপট। তো ফতে ফতে ফল। ফল। ফতে ফল। ফল মানে হচ্ছে ফলমূল। তারপরে তারপরে ফয়ের পরে আছে ব। বতে বল্লা। ব আর ব এর মধ্যে কিন্তু তফাৎ আছে। আর যদি বল্লা লিখি আমরা এইভাবে লিখবো, তারপরে এখানে ডাবল ল হবে। তো ডাবল ল মানে কি বল্লা। দুটা দুটা লয়ের উচ্চারণ হচ্ছে যেহেতু, তো এখানে ব ল আর লয়ের আকার, তাহলে এটা হয়ে গেল আমাদের বল্লা। বল্লা মানে হচ্ছে ব্যাট, যেটা দিয়ে আমরা ক্রিকেট খেলি আমরা। এবং তারপরে ব এর পরে আছে ভ। ভতে এইভাবে দিয়ে এইভাবে আমরা যেমন বাংলায় ম লিখি, এভাবে ভ। ভ। ভতে কি ভালু। ভালু লিখবো আমরা কিভাবে, এভাবে ভয় করে ভা, লয় করে লু, ভালু। তারপরে ম। মতে মোর। ম। ভ আর ম এর মধ্যে কিন্তু একটা জিনিস একটা জিনিসই শুধু হচ্ছে ডিফারেন্স আছে, যেটা হচ্ছে যে এখানে মাথাটার গোলটা। এই ম এর মধ্যে যদি আমি মাথা গোলটা দিয়ে দিই, এটা কিন্তু ভ হয়ে গেল। তো এই জিনিসটা মাথায় রাখবে যে ম কে চিনতে এবং ভ কে চিনতে এই জিনিসটা মাথায় রাখবে। তারপরে ম হয়ে গেল। এবার আমরা যদি ম লিখি, এতে মোর, ময়কারে মো, আর র। র এছে র। তারপরে ইয়া। ইয়া। ইয়াতে এই যে ইয়া, ইয়াতে এটা হয়ে গেল ইয়া। তারপরে র, এটা হচ্ছে র। রতে আমরা কি বলবো, এটা হচ্ছে র। ঠিক আছে, র। বা র এর মধ্যে কি লিখতে পারি আমরা, যেমন র দিয়ে যেমন হয় হচ্ছে মনে করেন যে রাবণ। রাবণ, তো র। তারপরে ল। তারপরে ল। ল দিয়ে এটা হচ্ছে ল। ঠিক আছে, এই হটাকে উল্টা দিয়ে এটা হচ্ছে ল। এটা হয়ে গেল ল। এই লতে আমার আরেকটা যদি লিখি, তাহলে হয়ে গেল লাল, যেটা হচ্ছে যেই রং দিয়ে আমি লিখছি, তাহলে সেটা হয়ে গেল ল। তারপরে হচ্ছে ভ। ভতে দিয়ে বউ। যেমন আমরা বলি যে কিরে কোথায় গেছিলিস, বা কোথায় যাচ্ছিস, তখন আমরা বলি না ওই যে ওইখানে গেছিলাম। তো আমরা যেটা হিন্দিতে যদি আমরা সেভাবে বলি যে কিরে ক্যা রে কাহা গয়া থা, তো मैं वहां गया था, वो ওই যে ওটা ইউজ হচ্ছে, তো সেটা হচ্ছে এই ও, যে আমি ওইখানটায় গেছিলাম যেখানকার কথা আমাদের আগে বলা হয়ে গেছে। তো এটা হচ্ছে সেই ও। এবার এই ও এর মধ্যে আর ব এর মধ্যে কিন্তু একটাই তফাৎ, আমি যদি ও এখানে লিখি আর ব এখানে লিখি, দুটাই কিন্তু সেম। দুটাই কিন্তু সেম। এর মধ্যে আমাদের একটাই তফাৎ হবে বা একটাই ডিফারেন্সিয়েট করবে, সেটা হচ্ছে এই দাড়িটা। দাড়ি যদি থাকলো তাহলে ব, আর এটা ব। আর এই যদি দাড়িটা না থাকলো তাহলে দুটোই কিন্তু ব হয়ে যাবে। তো দাড়িটা যখন হিন্দি লিখবে, তো তখন এই দাড়িটা দেওয়া কখনো ভুলবে না। এই দাড়িটা তোমাকে আলাদা করে দেবে যে কোনটা ব উচ্চারণ হবে, কোনটা বল্লা উচ্চারণ হবে, আর কোনটা হচ্ছে
ওয়াজান উচ্চারণ হবে, তো সেই জারিটা কখনো ভুলবে না। তারপরে হচ্ছে স, স, এই সতে হবে যেমন এই স লিখি আমরা এইভাবে লিখি, র লিখি একটা, রতে কিন্তু গোল হয় না, এই সতে কিন্তু গোল হয়। যেমন আমরা যেমন আমরা ধরি যে মনে করো যে র লিখলাম, এটা কিন্তু র, রতে কি নেই, রতে এখানে গোলটা নেই, আর এটা কিন্তু স, এটা কিন্তু স, সতে কি আছে, র আর স এর মধ্যে ডিফারেন্ট কি আছে, রয়ে এই গোলটা নেই, আর রয়ে এই আকারটা নেই। তো তখন এটা মনে করবে না যে র এটা আছে আর এখানে আকার দেওয়া আছে তাহলে এটাকে রা হয়ে গেল, এটা দেখবে যে মাথায় এটা আছে কিনা, এটা যদি থাকে তখন ওটা কিন্তু সা হয়ে যাবে। তো র আর স এর মধ্যে ডিফারেন্সিয়েট করতে হলে তাহলে আমাকে এই জিনিসটা চিনতে হবে যে কোথায় র হবে কোথায় স হবে, ঠিক আছে। তারপরে এবার আমি যদি বলি যে স দিয়ে কি কি ওয়ার্ড হতে পারে, স দিয়ে হতে পারে যে স্বরে চক্র, বা স দিয়ে হতে পারে স দিয়ে হতে পারে স দিয়ে হচ্ছে আর হবে হচ্ছে স্বরে, হয়ে গেল। তারপরে হচ্ছে তারপরে পেট কাটা মধ্যনা স, পেট কাটা মধ্যনা স প এর মতনই, কিন্তু এটাতে হচ্ছে মাঝখান থেকে কাটা থাকবে। তো এই যে স, এই যে এই স আর এই যে প, পাশে লিখে দিই, এই যে প এর মধ্যে তফাৎ কি, এই দুটোর মধ্যে তফাৎ কি, এই দুটোর মধ্যে তফাৎ হচ্ছে এই যে এখানে পেটটা কাটা আছে, এই যেমন পয়ে পেট কাটা থাকে না, বাট ছয়ে হচ্ছে পেট কাটা থাকে। তো এই দুটোর মধ্যে তফাৎ আছে, যখন ওরা কোথাও লিখবে বা যখন কোথাও তুমি কোশ্চেন পড়বে তখন চেক করে নেবে যে এই পেটটা কাটা আছে কিনা, পেটটা কাটা থাকলে এটা কিন্তু স উচ্চারণ হবে, আর পেট না কাটা থাকলে এটা কিন্তু প উচ্চারণ হবে। তো পড়ার আগে বা লেখার আগে দেখে নেবে, দেখা গেল তোমরা আনসার ঠিকঠাক লিখলে, লিখে দেখা গেল পেটটা কাটতে ভুলে গেলে তখন কিন্তু ওটা প উচ্চারণ হয়ে যাবে, তো স উচ্চারণ হবে না। তো সবসময় এগুলো জিনিস খেয়াল রাখবে। তারপরে এটার থেকে আসলো, এবার হচ্ছে স, এবার স দিয়ে যদি ধরি, এই যে এখানে আমি লিখে দিলাম এটা হচ্ছে স, যেমন আমরা যদি নর্মালি ধরি এইভাবে দিলাম, মাঝখান থেকে এটা দিয়ে এটা টেনে দিলাম, তাহলে এটা হয়ে গেল স, স দিয়ে হয়ে যাবে সেনা, স দিয়ে স দিয়ে হয়ে যাবে সেব, সেব, সেব মানে আপেল, সেব, সেব হয়ে গেল। তারপরে হচ্ছে এটা হচ্ছে স বলা হয়। তো এটা হচ্ছে র, ঠিক আছে। এই রকে আমরা যদি এখান থেকে টেনে এটা টেনে দিলাম তাহলে এটা কিন্তু হয়ে গেল স। তো অনেকগুলো ওয়ার্ডস শুধু কিছু একটা এক্সট্রা অ্যাড করে ওটাকে কিন্তু অন্য ওয়ার্ড বা অন্য অ্যালফাবেট তৈরি করা হয়েছে। তো যখন তোমরা পড়বে তখন এই জিনিসটা দেখে নেবে, এটা আরো ডিটেলসে বোঝাবো যখন আমাদের যখন লাইভ ক্লাসটা শুরু হবে। তো তোমরা যারা যারা আমার এই পড়ানোর স্টাইলটাকে বা পড়ানোটাকে তোমরা পছন্দ করছো তারা লাইভ ক্লাসগুলোতে জয়েন করো এবং আরো ডিটেলসে যদি জানতে চাও। তো এটা হয়ে গেল স, স এর পরে আসলো হ, এবার হ কিভাবে লিখবো, এভাবে দিয়ে এটাকে এভাবে দিতে হয়, এটা হয়ে গেল হ। এবার হতে কি হয়, হোনা, কিছু জিনিস যখন হয় তখন ওটাকে বলা হয়, এটা হয়ে গেল হোনা। তো কিছু জিনিস যখন হয়ে গেছে বা হয়েছে সেটাকে আমরা হোনা বলি। যেমন হচ্ছে আমরা যদি বাংলায় বলি কি রে তুই খাওয়া খেয়েছিস, বলছে হো গেয়া, মানে হয়ে গেছে, তার মানে কি ওটা হচ্ছে আমার হটা ইউজ হলো। এবার ওইটাই যদি আমরা হিন্দিতে বলি যে ক্যা রে তুনে খানা খায়া থা, তো মানে খা লিয়া, মেরা মেরা হো গেয়া, মানে কি আমার হয়ে গেছে খাওয়া। তো হোনা কোনো জিনিসকে হওয়াকে তখন হ ইউজ করা হয়। তারপরে খ, এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এটা ওয়ার্ডে লাগে না আমাদের, তাও এমনি খ, কক্ষা, তখন এগুলা এগুলা হচ্ছে ওয়ার্ড গুলো ইউজ হবে। যেমন হচ্ছে ক, কক্ষা, তো তখন এই ওয়ার্ড গুলো ইউজ হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ত্র, এটা হচ্ছে ত্র, পত্র, যেমন আমরা ইউজ করি পত্র, 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 ঠিক আছে। তারপরে হচ্ছে জ্ঞা, জ্ঞাটা লিখবো কিভাবে, এই যে এটা হয়ে গেল ত্র, এটা এটা হবে জ্ঞা। তবে জ্ঞাটা লিখবো কিভাবে, এইভাবে দিব, এইভাবে বর্গ জ দিয়ে বা হিন্দি জ দিয়ে এইভাবে টেনে দেবো, ঠিক আছে। এটা কিন্তু এটা কিন্তু গোটাটা টানবো না, এটাকে অর্ধেক দিয়ে এইভাবে টেনে দেবো, এটা হচ্ছে জ্ঞা, ঠিক আছে। যেমন আমরা জ্ঞাতে ইউজ করতে পারি বা জ্ঞার একটা ওয়ার্ড দিতে পারি, যেমন হচ্ছে প্রজ্ঞা। তো পি দিলাম, রিল দিলাম, তারপরে জ্ঞা দিয়ে
প্রজ্ঞা, প্রজ্ঞা মানে কারো একটা নাম, যাই হোক। হ্যাঁ, তারপরে রি আর শ্রী। এটা রি সাধারণত এটা অনেক কম ওয়ার্ডে ইউজ হয়, হচ্ছে রি, আর এটা শ্রী, শ্রী এইভাবে দিয়ে, এইভাবে দিয়ে। এই শ্রীটা কোথায় ইউজ হয়? কাউকে আমরা সম্বোধনা দিতে বা কাউকে সম্মান দিতে। আমরা যেমন বাংলায় লিখি যে শ্রী আম, শ্রী রামদেব আসছেন, তো তখন আমরা যেমন বাংলায় লিখি তেমন তেমন হচ্ছে ওটা হচ্ছে শ্রীটা ইউজ হবে এখানটায়, ঠিক আছে? তো আমরা যদি এটা দেখি তাহলে শ্রী আমরা এভাবে লিখবো, এটাকে শ্রী এভাবে দিয়ে, এভাবে দিয়ে, এভাবে দিলাম শ্রী ড্যাশ দিয়ে রামদেব, রামদেব। তো তো এইভাবে হচ্ছে শ্রীটা ইউজ হবে, ঠিক আছে? তাহলে এবার যদি তোমাদের কোনো ডাউট থাকে যে কোনো ওয়ার্ড বুঝতে পারছো না, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে কোন ওয়ার্ডটা বুঝতে পারছো না বা কোন ওয়ার্ডটার উচ্চারণ কিভাবে হবে। তাহলে ওটা আমি সেভাবে তোমাদের নেক্সট ক্লাসে সেই তোমার কোশ্চেন গুলোকে আনসার করার খুবই চেষ্টা করব। আর তুমি যদি চাও যে এটাকে আরো ডিটেলসে পড়বে বা প্রত্যেকটা ওয়ার্ডের কি কি হতে পারে, কি কি ওয়ার্ড হতে পারে, সেগুলো যদি জানতে চাও, তাহলে আমাদের লাইভ ক্লাসটাকে জয়েন করবে। এই যে এই নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটাতে জয়েন করবে, জয়েন করে আমাদের লাইভ ক্লাসগুলো শুরু করবে। সেটা হচ্ছে যেটা শুরু হবে আমাদের আগস্ট 1 তারিখ থেকে, ঠিক আছে? তারপরে তারপরে এবার আমরা বর্ণ যখন শিখে গেলাম বা বর্ণ অ্যালফাবেটস যখন শিখে গেলাম, তাহলে আমরা ধীরে ধীরে একটু গ্রামারের দিকে গ্রামারের দিকে যাই। তাহলে গ্রামারের কি ফার্স্টে কি আছে? সংজ্ঞা। সংজ্ঞা আমাদের কি হবে? ইংলিশে যেটাকে বলা হয় নাউন। তো সংজ্ঞা বা নাউন, नाउन। তাহলে নাউন কাকে বলে বা সংজ্ঞা কাকে বলে? তো সংজ্ঞা उस शब्द को कहते हैं। তাহলে আমরা যেমন শিখালাম স, এটা স, ঠিক আছে? এটা হচ্ছে জ্ঞা। তো সংজ্ঞা, এটা হচ্ছে জ্ঞা, সংজ্ঞা। সংজ্ঞা उस शब्द को सब कहते हैं, মানে সংজ্ঞা ওই শব্দটাকে বলা হয় जिससे किसी विशेष वस्तु, যেটা থেকে কিছু বা কিছু বিশেষ বস্তু, ভাব বা কোনো ভাব, और जीव के नाम का बोध बोध हो, যেখান থেকে কোনো বিশেষ বস্তু, ভাব বা কোনো প্রাণীর নামের বোধ হয় বা প্রাণীর নাম আমরা বুঝতে পারি, সেটাকে বলা হয় সংজ্ঞা। যেমন আমরা নাউন কাকে বলি? কোনো জিনিসের নামকে বোঝালে তখন আমরা সেটাকে নাউন বলা হয়। তেমনই কোনো, যেমন হিন্দিতেও তেমনই জিনিস যে সংজ্ঞা উস শব্দ গো, এটা হচ্ছে উস, এটা হচ্ছে শব্দ। যেহেতু এবার স, এবার আমরা এভাবে লিখছি স, এবার ব আর দ, তখন ব আর দ কিন্তু আলাদা এভাবে নিচে হয় না, ঠিক আছে? এটা কিন্তু হবে না, মানে এটা হবে না, এটা হবে না। এইভাবে ব আর দ কে লিখবো, এইভাবে লিখবো, ব আর দ তার পিঠে থাকবে কিন্তু সবসময়। তাহলে কি ওয়ার্ডটা উচ্চারণটা একসাথে হবে, যে শব্দ, ঠিক এটা হবে শব্দ। তাহলে এটা হচ্ছে ওয়ার্ডটা উচ্চারণটা একসাথে হবে যে শব্দ, ঠিক আছে? তারপরে হবে শব্দ কে, শব্দ কো कहते हैं। শব্দ মানে হচ্ছে সংজ্ঞা ওই ওয়ার্ডটাকে বলা হয় जिससे, যার দ্বারা, কিসি বিশেষ বস্তু, কোনো বিশেষ বস্তু, এটা হচ্ছে বস্তু। এটা যেহেতু এটা ব আছে, মাঝখানে ডান নেই, তো এটা ব উচ্চারণ হবে। এটা যদি মাঝখানে, এটা যদি আমরা মাঝখানে এভাবে দিতাম যে ব আর স, তো সু, তো এটা কিন্তু বস্তু হয়ে যেত, বাংলা উচ্চারণ হয়ে যেত। তো এটা, এটা হচ্ছে হিন্দি উচ্চারণে কি হবে, যে হিন্দি উচ্চারণে কি হবে, যে এখানে এখানে ওটা যেহেতু নেই, তাহলে ওটা উচ্চারণ হবে বস্তু, নট বস্তু বা নট বস্তু। তাহলে वस्तु भाव और जीव के नाम का बोध होता है, যেখানে ভাব, কোনো মনের ভাব প্রকাশ করি, যেমন হচ্ছে যে কোনো মনের ভাব, আমি আর খেলতে পারছি না, বা আমি পড়ে গেলাম, সেগুলোকে বলা হয়। তাহলে বা সেগুলো বা কোনো জিনিসের নামকে বোঝা যায়, যেমন হচ্ছে একটা পেন, একটা পেন, একটা ব্ল্যাকবোর্ড বা একটা বোর্ড। তো যাই হোক, এটা হচ্ছে, এটাকে বলা হয় সংজ্ঞা। যেমন হচ্ছে প্রাণীও কে নাম,
কোনো প্রাণীর নাম বা কোনো অ্যানিমালস এর নাম যেমন ধরতে পারি যে মোর, মোরনি, কুত্তা, বিল্লি, সুরেশ আদি কোনো প্রাণীর নাম বা কোনো মানুষের নাম যেটাই হতে পারে, যেখানে নাম জিনিসটা বোঝাচ্ছে সেটাকে বলা হয় সংজ্ঞা। স্থানকের নাম যেমন হচ্ছে বালুরঘাট, তপন, বুনিয়াদপুর, দিল্লি আদি, যে কোনো জায়গার নাম এটা ধরতে পারে। ঠিক আছে। বস্তুকের নাম যেমন হচ্ছে রেডিও, রেডিও, টেবিল, কিতাব, সিন্ধুক আদি। বা ভাবকের নাম হতে পারে যেমন হচ্ছে বীরতা, বা একটা লোক যে খুব বীরের সাথে বা খুব সাহসের সাথে কোনো একটা যুদ্ধ জয় করেছে। মিঠাস যেমন হচ্ছে আমাদের কোনো একটা মিষ্টি জিনিস খুব পছন্দ হয়েছে, বাহ क्या मिठाई है বা क्या मिठास है उसकी। ইমানদারি, যে খুব ইমানদার আছে। বাচপান, যা আমাদের ছোটবেলা যেটাকে বলা হয় বাচপান। তো আদি এগুলো জিনিসকে বলা হয়, যেগুলো যেহেতু নাম বোঝাচ্ছে সেগুলোকে সংজ্ঞা বলে। তো এবার সংজ্ঞার পরে হয়ে গেল, এবার সংজ্ঞা কি আছে? সংজ্ঞা তো একটা নামও বোঝাতে পারে, সংজ্ঞা ভাবও বোঝাচ্ছে, সংজ্ঞা কোনো বস্তুর নামও বোঝাচ্ছে, সংজ্ঞা কোনো জীবজন্তুর নামও বোঝাচ্ছে, সবকিছু বোঝাচ্ছে। তো সেটাকে ওটা সংজ্ঞা হচ্ছে অনেকগুলো ভাগ আছে, যেমন হচ্ছে সংজ্ঞাকে ভেদ, ভেদ মানে ভাগ, সংজ্ঞা মানে হচ্ছে আমরা যেটা টপিকটা আমাদের যেটা আছে সেটা সংজ্ঞা। সংজ্ঞাকে সংজ্ঞা হচ্ছে কে মানে হচ্ছে তার, ভেদ, ভেদ মানে হচ্ছে ভাগ, মানে ডিফারেন্ট টাইপস অফ সংজ্ঞা। এখানে যদি আমরা ইংলিশে লিখি সেটাকে ডিফারেন্স টাইপস অফ সংজ্ঞা, সংজ্ঞা টাইপস অফ সংজ্ঞা, ডিফারেন্ট টাইপস অফ সংজ্ঞা। যেমন হচ্ছে জাতিবাচক সংজ্ঞা, জাতিবাচক সংজ্ঞা মানে কি একটা গ্রুপ অফ ওয়ার্ডস বা গ্রুপ অফ অ্যানিমালস যেগুলোকে বলে। যেমন হচ্ছে কুত্তা, কুত্তা আমি কখনো নাম দিয়ে আমরা বলি না যে রাস্তায় কুত্তা দেখতে পাচ্ছি। তো রাস্তায় কুত্তা যখন দেখতে পাবো সেটা কখনো নাম হবে না যে রাস্তায় শেরও দেখতে পাচ্ছি, রাস্তায় কুত্তা দেখতে পাচ্ছি। তো কুত্তা একটা মানে যে কোনো কুত্তা হতে পারে, পুরো গ্রুপটাকে আমরা বলছি। তো সেটা হচ্ছে জাতিবাচক সংজ্ঞা। তো এটা ব্যক্তিবাচক সংজ্ঞা, ব্যক্তিবাচক মানে পার্টিকুলার একটা মানুষকে দেখতে পাচ্ছি, বা রাহুলকে দেখতে পেলাম, তাহলে আমি পার্টিকুলার একটা মানুষকে উচ্চারণ দিয়ে বলছি যে তাকে আমি দেখতে পাচ্ছি, তাহলে এটা হয়ে গেল ব্যক্তিবাচক সংজ্ঞা। তো ভাববাচক সংজ্ঞা, ভাববাচক সংজ্ঞা কাকে বলে? যেখানে হচ্ছে যে আমরা কোনো মনের ভাব প্রকাশ করছি, যে কোনো একটা জায়গায় রেস্টুরেন্টে গেলাম বা সেখানে গিয়ে একটা মিষ্টি খেলাম, তো মিষ্টি খেয়ে আমরা বলবো যে বাহ কি সুন্দর মিষ্টি, তাহলে সেটা কি আমার ভাব, আমাকে আমার ভাবটা প্রকাশ হচ্ছে, সেটা হচ্ছে ভাববাচক সংজ্ঞা। তো দ্রব্যবাচক সংজ্ঞা, দ্রব্যবাচক হচ্ছে কোনো একটা ইউটেন্সিলস বা কোনো একটা কি বলে হচ্ছে কোনো একটা ইউটেন্সিলস বা কোনো একটা হচ্ছে যে বস্তুকে বোঝাচ্ছি, সেটা হচ্ছে দ্রব্যবাচক সংজ্ঞা। যেমন হচ্ছে দিস ইজ এ পেন, এটা হচ্ছে পেন একটা, তেমন হচ্ছে এটা বোর্ড বা বাকি যা জিনিস আছে সেগুলো হচ্ছে দ্রব্যবাচক সংজ্ঞা। সমূহবাচক মানে হচ্ছে কোনো একটা ওই জিনিসের গ্রুপসটাকে বোঝাচ্ছি। যেমন হচ্ছে মনে করেন যে পাহাড়, তো পাহাড়ের হচ্ছে সেখানে অনেকগুলো পাহাড় আছে, কাঞ্চনজঙ্ঘা আছে, মাউন্ট এভারেস্ট আছে, আরো অনেকগুলো পাহাড় আছে। বা দেখা গেলো যে নদী বলছি, তাহলে নদীর মধ্যে অনেকগুলো নদী আছে, তো সেগুলোর একটা গ্রুপটাকে বোঝাচ্ছি, সেটা হচ্ছে সমূহবাচক সংজ্ঞা। আচ্ছা, এরপরে দেখবো যে ব্যক্তিবাচক সংজ্ঞা কাকে বলে। ব্যক্তিবাচক संज्ञा माने কি? ব্যক্তিবাচক संज्ञा কি? जिस शब्द से যেই ওয়ার্ড থেকে किसी विशेष व्यक्ति কোনো বিশেষ ব্যক্তি वस्तु या स्थान के नाम का बोध हो, যেখান থেকে কোনো বিশেষ বস্তু স্থান কে নাম কা বোধ हो বা বুঝতে পারি, সেটাকে ব্যক্তিবাচক संज्ञा বলা হয় বা সেটাকে ব্যক্তিবাচক संज्ञा বলা হয়। এখানে হচ্ছে जिस শব্দ সে, জি এখানে কি কিওয়ার্ড কি ইটা ইউজ করেছি, এখানে ইউজ করেছি হচ্ছে ফার্স্ট ইটা, ফার্স্ট ইটা হচ্ছে এদিকে পড়বে। ঠিক আছে, যেখানে আমি যখন ফার্স্ট ইটা ইউজ করব তাহলে এখানে এখানে এটা পড়বে হচ্ছে এইদিকে বাঁ দিকে জিস, তাহলে এটা হয়ে গেল আমার ফার্স্ট ই। ঠিক আছে, এবার দেখা গেল আমি যদি সেকেন্ড ইটা ইউজ করি যেটা হচ্ছে ডাবল ই, ঠিক আছে, তো এখানে হবে হচ্ছে
এখানে হয়ে যাবে হলো কিসি, তাহলে এখানে হচ্ছে কিসি, কি আর শয় হিসি, তাহলে এটা কিন্তু ফার্স্ট ই হয়ে গেল, এটা হয়ে গেল ফার্স্ট ই, এটা হয়ে গেল সেকেন্ড ই। যখন আমরা সেকেন্ড ইটা ইউজ করব তখন এটা আমরা, এটা হয়ে গেল সেকেন্ড ই, ঠিক আছে। আর এটা আমরা ইউজ করেছি ফার্স্ট ই, ফার্স্ট ইটা যখন ইউজ করব তাহলে এই ইটা হবে, আর সেকেন্ড ইটা ইউজ করব যখন এই ইটা ইউজ হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে শব্দ, আবার সেই সেম জিনিস বললাম যে ব আর দ যখন আমরা একসাথে ইউজ করব বা উচ্চারণ করব তাহলে দ এর পিঠে এটা বটা এভাবে বসবে, তাহলে এটা হয়ে গেল শব্দ। এটা তারপরে হচ্ছে সে, কিসি, আবার কিসি আছে, তারপর বিশেষ ব্যক্তি, তাহলে এটা হচ্ছে এখানে কি ওয়ার্ড ইউজ আছে, এখানে আছে ব, তারপর ইয়া, ব, তারপরে ইয়া, ক, তি, ব্যক্তি, ব্যক্তি, ঠিক আছে। এবার এটাকে একসাথে আলাদা আলাদা করে ব্যক্তি আলাদা আলাদা করে উচ্চারণ হচ্ছে না, তো এটা কি করেছে, এটা এইভাবে দিয়েছে, এটা এইভাবে বসিয়েছে, এটা কয় হিস্যি, ক লিখে তার পিঠে ত, তার পিঠে ত, এটা হয়ে গেল ব্যক্তি, যে এই ওয়ার্ডটা ব্যক্তি, বস্তু ইয়া স্থান, স্থান হচ্ছে স আর থ কে বলা হচ্ছে এখানে স্থা, একসাথে ইউজ হচ্ছে যেহেতু স আর থটা উচ্চারণটা একসাথে আসবে। নাম কা বোধ হো, যেখানে নামকে আমাকে বোঝায় সেটাকে বলা হয় ব্যক্তিবাচক সংজ্ঞা, যেমন কি হচ্ছে ব্যক্তিও কে নাম রাহুল, রমেশ, সুরেশ, রাম, শ্যাম আদি, যেমন হচ্ছে রাহুল, রমেশ, সুরেশ, রাম, শ্যাম আদি, বা আদি বলতে এখানে আমরা যেটাকে বলি ইংলিশে বলি ইটিসি, ইটিসি মানে হচ্ছে এক্সেট্রা, আরো হতে পারে, সেটা এতগুলা লেখা গেল না, তো ওটা ভেবে নিতে হবে যে এক্সেট্রা, সেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে ইংলিশে বলি এক্সেট্রা, হিন্দিতে বলি আদি। তারপরে এখানে বস্তুকে নাম কেমন হচ্ছে, যেমন হচ্ছে কার, কার, টেবিল, ল্যাম্প, ক্যামেরা আদি, আদি মানে কি বললাম ইটিসি, ইটিসি এক্সেট্রা, কার, টেবিল, ল্যাম্প আদি, যেখানে হচ্ছে কার, টেবিল, ল্যাম্প, বা যার হচ্ছে ল্যাম্পও হতে পারে, কারও হতে পারে, যে কোনো জিনিস হতে পারে যেগুলোর হচ্ছে কোনো নাম দিয়ে বোঝায়, যে যেমন দেখা গেল যে এই পেনটা তো নাম বোঝাচ্ছে, তো সেটা হয়ে গেল তখন, বা এই না এটা হয়ে গেল তখন হচ্ছে বাস্তুবাচক, তখন এটা হচ্ছে বাস্তুবাচক হয়ে গেল। যখন আমি বলবো যে ব্ল্যাক পেনটা, তখন এটা হচ্ছে ব্যক্তিবাচক হয়ে গেল, যে তাকে উল্লেখ করে বলছি যে সেই ব্ল্যাক পেনটা আমাকে দাও, তো এটা হয়ে গেল এখানে, ঠিক আছে। তো আজকের ক্লাসে এতটুকুই থাকবে। এবার আমার এই ক্লাসগুলো পড়ানোর যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে 1 আগস্ট থেকে আমাদের লাইভ ক্লাসগুলো শুরু হচ্ছে, তো তোমরা যারা যারা জয়েন করতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, বা ডেসক্রিপশনে সব ডিটেলস দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারবে। থ্যাংক ইউ।